যে আপনারা তাহলে একটু ভিকটিমের সাথে কথা বলতে পারেন। আমাদের আব্দুল করিম ভাই আছে, আলমগীর ভাই আছে, আর হচ্ছে দীর্ঘদিন যে গুম ছিলেন আমাদের তারেক ভাই। এখানে একটি বিষয় আপনাদেরকে হাইলাইটস করে রাখি যে আমাদের যারা গুম ছিল, যারা ফিরে এসেছে, তাদের পক্ষ থেকে একটা জায়গায় মানে তাদের তথ্যের আলোকে একটা জায়গাতেই ফোকাস আমরা দিচ্ছি, সেটা হচ্ছে উত্তরা র্যাব ক্যাম্পের আশেপাশে কোথাও একটা আয়নাঘর আছে, যেখানে মানে ভাইরা যে লোকেশন দিচ্ছে, যে লোকেশন তারা দিচ্ছে, সে অনুযায়ী আমরা বুঝতে পারছি যেটা এখানে। কারণ তারা বলেছে, প্রত্যেকের অভিযোগেই এই একই বক্তব্য দিয়েছে যে আমরা মাঝে মধ্যেই শুনতে পেতাম যে বিমান উঠছে বা বিমান নামছে, এরকম সাউন্ড আমরা শুনতে পেতাম নিয়মিত। এখানে একই জায়গায় ছিলেন আমাদের এই তারেক ভাই, এবং একই জায়গায় ছিলেন আমাদের নুরুল আমিন ভাই। তো যেহেতু দীর্ঘদিন ভাই গুম ছিলেন, ভাইয়ের কাছ থেকে আপনি একটু বক্তব্য শুনতে পারেন। তারপরে এখানে আমাদের দুজন আহত ভাই আছে, তাদের কাছ থেকে শুনতে পারেন। জি তারেক ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আমার বাড়ি রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। 2017 14 জুন আমাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় সাদা পোশাকধারী। তারপর আমাকে র্যাব 7-এর পতেঙ্গায় 49 দিন রাখা হয়। আমাকে গ্রেপ্তার করার 2 দিন পর জয়নুল আবেদিন ভাইকেও গ্রেপ্তার করা হয় বান্দরবান থেকে। তারপর আমাকে এখন মিসিং আছেন তিনি। তারপর আমাকে চোখ বেঁধে, অবশ্যই সবসময় আমাকে চোখ বাঁধা আর হ্যান্ডকাপ পরা অবস্থায় রাখা হতো। আমাকে নিয়ে আসা হয় এখানে হেডকোয়ার্টারের আশেপাশে কোনো একটি স্থানে, যে স্থানে আমি সবসময় শুনতে পেতাম বিমান ল্যান্ড করা আর ওঠার শব্দটা। এখানে আমাকে এমনভাবে রাখা হয়েছিল, চোখ বাঁধা, তারপর 24 ঘন্টা হাত বাঁধা, আর ভিতরে যে নির্মম নির্যাতনটা চালানো হতো, প্রস্রাব করতে দিত না ঠিকমতো, খাবারের টাইম দিত না, কথা বলার কোনো সুযোগ ছিল না। আমি বয়েস হারিয়ে ফেলেছিলাম। 3.5 বছর পর বের হওয়ার পর আমার মুখ থেকে কোনো বয়েস বের হচ্ছিল না। আমার এমন অবস্থা হয়েছিল যে প্রস্রাব করার মতো আমরা তাদেরকে ডাকলেও আমাদেরকে প্রস্রাব করতে নিত না। আমাদের সেখানে রাখা হয়েছিল শুধুমাত্র একটা বোতল, যে বোতলে আমরা পানি খেতাম। পানি খেয়ে যখন প্রস্রাব ধরে রাখতে পারতাম না, সেই বোতলে আমাদের প্রস্রাব করতে হতো। আবার সেই প্রস্রাব ফেলে দিয়ে সেই বোতলে আবার পানি খাইতাম। আমাদের খাবার দিত, 1 মিনিট বা 2 মিনিট টাইম দিত। এর ভিতর যদি খাবার খেতে না পারতাম তাহলে মারধর করতো, আবার খাবারগুলো নিয়ে যেত। আর সেখানে সবচেয়ে ভালো ব্যবহার ছিল শালার পুত, সুন্দর ব্যবহার এটা। পরবর্তীতে সেখানে আমি জয়নুল ভাইয়ের সাথে আবার দেখা করতে পারি 2019 সালে। যদিও চোখ বাঁধা আর হাত বাঁধা থাকতো, কিন্তু কোনো একটা সুযোগ পাইছিলাম যে গোপনে তাকে আমার সামনে রাখা হয়েছিল কোনো একটা সেলে। এরপর আমি 2020 সালে আমাকে ময়মনসিংহ র্যাব 15-তে ট্রান্সফার করা হয়। জয়নুল ভাইয়ের সাথে আর কোনো দেখা হয়নি 2019-এর পর থেকে। আমাকে তারপর একটি মিথ্যা মামলা সাজিয়ে ময়মনসিংহ ফুলবাড়িয়া থানায় মামলা দেওয়া হয়। অনেকবার পিটিশন করার পরও তৎকালীন সময় জামিন মিলেনি। 10 মাস পর জামিন মিলে। তারপর আমি এখন আলহামদুলিল্লাহ বাড়িতে আছি। আমার দাবি হলো, যারা এরকম অন্যায়ভাবে বিচার বহির্ভূতভাবে যারা মায়ের কোল থেকে সন্তানদের কেড়ে নিয়ে এসে মিথ্যা নাটক সাজিয়ে একটি ছেলের জীবন ধ্বংস করে দিতে পারে। আমি তখন ইন্টার পরীক্ষা দিচ্ছিলাম। আমার ইচ্ছা ছিল আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমার সেই ইচ্ছাটা আর পূর্ণ হলো না। আপনাদের কাছে আমার দাবি, শুধু আমি না, আমি যেখানে ছিলাম সেখানে 10টা সেল ছিল। এইভাবে সেখানে নিয়মিত মানুষ আনা হতো, নেওয়া হতো, যেটা আমি বুঝতে পারতাম। এভাবে তারা অসংখ্য মায়ের বুক খালি করছে। যারা এভাবে মিথ্যা নাটক সাজিয়ে মায়ের বুক খালি করছে, আমি তাদের প্রত্যেকের বিচার চাই। 2017 সালের আগে, অর্থাৎ যখন বেনজির ছিল, র্যাব প্রধান ছিল, তখন থেকে এগুলো শুরু হয়েছিল। আমি চাই তখন যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের প্রত্যেকের বিষয়টা সামনে আসুক এবং তাদের ব্যাপারে অভিযোগ দায়ের করা হোক।
মামলা করার জন্য গুলশান থানায় গিয়েছিলাম। সেখান থেকে আমরা গুলশান আজাদ মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হওয়ার সময় সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষার পরিচয়ে আমাকে প্রথম পিছন থেকে হাত বেঁধে ফেলে এবং চোখ বেঁধে গাড়িতে উঠানো হয়। সেখানে একটু আগে যে তারেক ভাই যে ঘটনা বর্ণনা করেছেন, সেই নির্দিষ্ট রুমে যে আমরা আসলে চোখ বন্ধ ছিল, আমরা বুঝতে পারিনি। তা অনুমান করতে পেরেছি এটা যেহেতু আমি ঢাকায় বসবাস করেছি, এটা এয়ারপোর্টের আশেপাশে হবে। ওখানে প্রচুর বিমান উঠতো নামতো আর কি, শব্দ শুনতে পেতাম। আর সেম কন্ডিশন এখানে আমাকে 3.5 মাস পিছন থেকে হ্যান্ডকাপ বাঁধা অবস্থায় এবং সামনে থেকে চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছিল। এবং 24 ঘন্টায় আমাদের এখানে প্রায় 200 ভোল্টের বাল্ব বাতি যেটা জ্বালানো হতো, কোনো আলো বাতাসের ব্যবস্থা ছিল না। তারেক ভাইয়ের মতো সেম আমাদেরকে প্রস্তাবের সময় দেওয়া হতো না। পানি খাওয়ার জন্য সেই বোতলটা একটি বোতল ইউজ করা হতো। গোসল এবং ওয়াশরুমে যাওয়ার সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট পেতাম। টোটালি 24 ঘন্টায় আমাদেরকে রিমাইন্ড যেটাকে বলে মেন্টালি টর্চার করা হতো। এভাবেই প্রায় 3.5 মাস 15 দিন আমি ওখানে ছিলাম আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2013 সাল 28 ফেব্রুয়ারি আল্লামা সাইদি হুজুর অবৈধ রায়ের প্রতিবাদে আমরা রাস্তায় অবস্থান করছিলাম। এমন সময় সকাল 8:30। আমরা বুঝতেই পারি নাই, হঠাৎ করে 6-7 প্লাটুন পুলিশের গাড়ি এবং র্যাবের গাড়ি, বিজেপির গাড়ি, কিন্তু বিজেপির গাড়িতে, পুলিশের গাড়িতে বেশিরভাগই ছিল যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন হাতুর বাহিনী এবং হলো বিভিন্ন বাহিনী, লাঠিয়াল বাহিনী। ওনারা অতর্কিত এসে গুলি করে। গুলি এক পর্যায়ে আমার ছিটানো গুলি আমার এই পাশে ঢোকে। আমি তখন চোখ মুখ চেপে ধরে, আমি তখন বেহুশ অবস্থায় হয়েছে, সবাই দৌড়ে পালিয়ে চলে যাচ্ছে। আমি তখন বসে পড়লাম, এক সাইডে বসে পড়লাম। পুলিশ এসে আমার হ্যান্ডকাপ পরায়, পিছনে হাত বেঁধে হ্যান্ডকাপ পরায় ফেলাইছে। এখানে টানা নিয়ে যায় কলার ধরে। কিছু দূর যাওয়ার পরে 50 গজ হবে, আমরা যাওয়ার পরে ছাত্রলীগের ছেলেগুলোরা, যুবলীগের ছেলেগুলোরা দৌড়ে আসতেছে, কেড়ে নিয়ে আমারে মারধর শুরু করে। এক পর্যায়ে একজন কুড়ালের মতন এখানে একটা কূপ দেয়, এখানে একজন কূপ দেয়, এই পাশে একজন কূপ দিয়েছে। আমার হাত পিছনে হাত আছে, হাতে পিঠে বাড়ি দেয়, হাতগুলো ফেটে যায়। তারপর এক পর্যায়ে যখন ওরা ফেলা রাখে, আমার মারতেছিল। মারার পর এক পর্যায়ে একজনা বাড়ি দিয়েছে এখানে হকি স্টিক দিয়ে। এখানে বাড়ি দেওয়ার পরে আমি বেহুশ হয়ে গেছি। এরপরে আমি আর বলতে পারবো না। ওনারা অনেকক্ষণ পিটানোর পর মনে করছে যে মারা গেছে। ওনারা যখন মনে করছে যে মারা গেছে, ওই পুলিশের গাড়িতে উঠায় হ্যান্ডকাপ অবস্থায় আমার ব্রিজ থেকে ফেলা দিয়েছে। ব্রিজটা ছিল পরে ওনারা দেখিয়া করছে, আনুমানিক করছে 30 ফুট থেকে 35 ফুট উঁচু হবে, উঁচু থেকে ফেলা দিয়েছে। ফেলানোর পরে আর তখন আমি বেহুশ। এক পর্যায়ে আমাদের ভাইয়েরা ওখান থেকে একটি সরকারি মেডিকেলে নিয়ে যায়। তাৎক্ষণিক একটু চিকিৎসা দিয়ে আবার ঢাকাতে পাঠানো হয়। আমার অপরাধ ছিল যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করি, এই কারণেই আমার এত নির্যাতন, এত জুলুম বা এই শাস্তি। আমি পড়াশোনা করতাম। 2013 সালে আমার ফার্স্ট সেমিস্টার ছিল, মাস্টার্স দিতে পারি নাই। আমার কাগজপাতি সব কিছু কলেজ থেকে সব পরে শোনা গেল যে পোড়া ফেলাইছে নাকি, ফেলা দিয়েছে, বলতে পারবো না। পরে শুনছি আমার 2 বছর পরে আমি পরীক্ষা দিতে চাইছিলাম, আমার পরীক্ষা দিতে দেয় নাই, পরে আর পরীক্ষা দেওয়া হয় নাই। এখন কি প্রত্যাশা করেন এটা বলেন? এখন প্রত্যাশা, আমারে যারা নির্যাতন করেছে, জুলুম করেছে এবং এতদিন আমাদের যে এই অবস্থায় রাখছে, তাদের আমি বিচার চাই এবং আইনের আওতায় এনে তাদেরকে শায়েস্তা করা হোক। জি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।